প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি টি-20 বিশ্বকাপ উপলক্ষে মোহনা টেলিভিশনের বিশেষ আয়োজন বিশ্বকাপের মোহনায়। আমি মিশু চৌধুরী আপনাদের সঙ্গেই আছি। আপনারা জানেন যে আজকে এই গ্রুপের খেলা আছে, রাত 8:30টায় মুখোমুখি হচ্ছে ইউএসএ এবং ইন্ডিয়া। আই হোপ যে এই ম্যাচটা আসলে আজকে অনেক বেশি জমজমাট হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং ইন্ডিয়া হয়তো জিতবে, হয়তো জিতবে না, কারণ ক্রিকেট ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল গেম। এবং এই যে আনপ্রেডিক্টেবল গেম, সেই গেম নিয়ে কথা বলবো। আজকে আমার সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার তারেক আজিজ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমার মনে হয় কানাডা পাকিস্তানের খেলা হয়ে গেছে, আজকের খেলাগুলো সকালে হয়ে গেছে, আরো খেলা বাকি আছে। ইউএসএ এবং ইন্ডিয়ার কথা বলছিলাম, এবং আগামীকাল বাংলাদেশ আবারও মুখোমুখি হচ্ছে। ফলে এই যে খেলাগুলো সবকিছুই আপনার মন্তব্য শুনবো, বিশ্লেষণ শুনবো, কিন্তু তার আগে গতকালকের ম্যাচ নিয়ে এবং আজকে সকালের ম্যাচ নিয়ে একটা প্রতিবেদন আছে, সেটি একটু দেখতে চাই। ব্যাটারদের আসা যাওয়ার মিছিলে 17 ওভার আচ্ছা, আমরা একটু যদি কানাডা এবং পাকিস্তানের ম্যাচটা নিয়ে বলি, যে সবচেয়ে বড় যে বিষয়, যে পাকিস্তানের কাছে আমার মনে হয় যে গতকালকের ম্যাচটি অনেক বেশি একটা মান সম্মানেরও ছিল এবং পাকিস্তানের একটা বোধহয় জয়ও দরকার ছিল, সেটা আসলে পেয়েছে। এই যে পাকিস্তান এই প্রথম আসলে জেতা এবং কানাডার বিপক্ষে, সেটা নিয়ে যদি একটু শুনি আপনার মন্তব্য। একটা জিনিস দেখেন যে কানাডা বা ইউএসএ এর সাথে তাদের যে হার, সে বিষয়গুলো তো অবশ্যই আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপের সমস্ত দর্শক যারা খেলা দেখেছে তারা সবাই দেখেছে যে পাকিস্তান আসলে হারলোটা কিভাবে। ইউএস তাকে কিন্তু একবার হারায়নি, পুরো 20 ওভারের ম্যাচে আপনার টাই করে ম্যাচটা হারালো এবং সুপার ওভারে জারিয়ে হারিয়ে দিল। ইন্ডিয়ার সাথে যে খেলাটা তারা খেলেছে, আই থিঙ্ক পাকিস্তান নিজের পায়ে নিজে কুড়াল মেরেছে, যেটা আমার কাছে মনে হয়েছে। বাট ব্যাটাররা আসলে কোনোভাবেই আপনার সে দায় জিনিসটা আমরা যেটা চাই যে রেসপন্সিবিলিটি যে জায়গাটা, সেই জায়গাটায় হয়তো ওইভাবে ছিলেন না। বাট লাস্ট ম্যাচটা যেটা বলেছেন আপনি কানাডার সাথে কিন্তু খুব ভালো ক্রিকেটটা খেলেনি, যেটা আমার কাছে মনে হয়েছে। বিকজ মানে বেসিক্যালি পাকিস্তান যে খেলাটা খেলে সেই খেলাটা আমরা দেখিনি। তো সেই জায়গাটাতে পাকিস্তানি ফ্যান দেন ইউ আর রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। বাট একটা জিনিস হয়েছে যে একটা ম্যাচ জিতে অন্তত এখনো আশা বাঁচিয়ে রাখলো। বাট আদারওয়াইজ আমি বলতে পারি, আমার মনে হয় যদি আপনি যত পাকিস্তানি দর্শক আছে তাদেরকে যদি বলেন যে কানাডার সাথে যে স্টাইলে পাকিস্তান ম্যাচটা খেলেছে, ওই স্টাইলে হয়তো ওইভাবে আপনার আরো বেটার ওয়েতে জেতা দরকার ছিল। এটা পার্সোনালিও না মানে ফ্যান হিসাবেই। বাট দিন শেষে জয় এবং সেটা আপনার পাকিস্তান দারুণভাবে গ্র্যাব করেছে। এক্স্যাক্টলি। যদি এই এ গ্রুপের কথাই আসলে বলি, যে এখন পর্যন্ত ইন্ডিয়া এবং ইউএসএ তারা আসলে 2টো করে ম্যাচ খেলেছে, 4 পয়েন্ট নিয়ে তারা এগিয়ে আছে। এবং পাকিস্তান 3টা ম্যাচ খেলেছে, কানাডা 3টা ম্যাচ খেলেছে, তারা 2 পয়েন্ট নিয়ে আছে। এবং আয়ারল্যান্ড আসলে একেবারে শূন্য। আয়ারল্যান্ডের কথা আসলে বলতেই পারি যে এই বিশ্বকাপ থেকে আসলে তারা একেবারে বাদ যাচ্ছে। সেই ক্ষেত্রে পাকিস্তানের আসলে আরো 2টো ম্যাচ বাকি আছে এবং কানাডারও আরো 2টো ম্যাচ বাকি আছে। সেই অর্থে যদি এই 4টা দলকে নিয়ে আপনাকে বলি যে আসলে আপনি এই গ্রুপটা থেকে কাকে এগিয়ে রাখছেন, কোন 2টো দলকে? নরমাল দৃষ্টিকোণ থেকে দেখলে তো আপনি ইন্ডিয়াকেই আসলে বলবেন। শুরুর আগে আপনি বলতেন পাকিস্তান ইন্ডিয়া ছাড়া কে আছে। হ্যাঁ, বাট ওয়ে দ্য ইউএসএ প্লেইং, আই থিংক ক্রেডিট গোস টু ইউএস প্লেয়ার। যে তারা শো করেছে স্টার্টিং ফ্রম কানাডা, তারা দুর্দান্ত ম্যাচ খেলেছে। অ্যারেন জোন্স ওয়াজ সুপারব। হি শোস যে আমেরিকা ক্রিকেট খেলতে পারে। এখন তারা যেখান থেকে ধরেন পাকিস্তানের সাথে তারা যেভাবে ক্রিকেটটা খেললো, আপনি ওই ম্যাচটাতে কখনোই মনে হয় না যে ইউএসএ কোনো ছোট টিম। এবং তারা চমৎকার ভাবে ক্রিকেটটা খেলেছে। 15 ওভার পর্যন্ত তাদের ম্যাচটা হাতেই ছিল পাকিস্তানের সাথে। তারপরে যে আপনার বলাররা দারুণভাবে ফিরিয়ে এনেছিল, ম্যাচটা টাই হলো এবং সুপার ওভারে যে পাকিস্তান হেরে গেল, যেটা আমরা দেখলাম ইউএসএ। সো ইউএসএ অ্যাট দিস মোমেন্ট সবচেয়ে ভালো শেপে আছে এবং ফুরফুরা মেজাজে আছে এবং দে প্লে ভেরি গুড ক্রিকেট। যেটা হয়েছে তাদের সাম অফ দ্য ইন্টারন্যাশনাল এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদেরকে তারা দলে নিয়েছে। আপনি যদি দেখেন লাইক আন্ডার-19 খেলা ইন্ডিয়ান কিছু প্লেয়ার আছে যাদেরকে সো তাদের কাছে কিছু রেডি প্লেয়ার আছে। যে জিনিসটা সবচেয়ে বেশি আপনি যেটা বলেছি যে ইনটেন্টে তারা মাঠে শো করছে, সেটা প্রতিপক্ষের জন্য কিছুটা ভীতিকর। বিকজ ইন্ডিয়া যতই আপনার লাস্ট ম্যাচ
তাদের বলাররা যেভাবে ম্যাচটা জিতেছে তারা অনেক বেশি হাইলি কনফিডেন্ট আছে। বাট এখন দেখার বিষয় ইউএস এর টিমের যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো আছে তারা এই ইন্ডিয়ার এগেনস্টে নিজেদেরকে কিভাবে আত্মপ্রকাশ করে। যদি তারা করতে পারে তাহলে আপনি অবশ্যই, আমার মনে হয় ইউএসএস এর মাটিতে ইন্ডিয়া ইউএসএ ম্যাচটাও একটা ইন্টারেস্টিং ব্যাটেল হতে যাচ্ছে। এক্স্যাক্টলি। মোহাম্মদ আমিরের কথা যদি বলি যে হি ইজ এ কামব্যাক প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে গতকালকের ম্যাচে, ফলে আমরা আসলে উইকেটটা দেখছি যে প্রত্যেকটা উইকেটই আসলে ভীষণ স্লো এবং এই উইকেটে আসলে স্পিনাররা খুব একটা বেশি যে কাজ করতে পারছে বা স্পিন নির্ভর আসলে হতে পারে সেটা কিন্তু আমরা দেখছি না। আমরা যেটা দেখছি যে পেসাররা দারুণ ভাবে ছন্দে আছে এবং পুরো ম্যাচটাকে যে কোনো সময় তারা আসলে ঘুরিয়ে দিচ্ছে। সেই ক্ষেত্রে মোহাম্মদ আমির, হোয়াট ইজ ইউর, কি বলবেন আসলে? আমার কাছে মনে হয় যদি আপনি এই টুর্নামেন্টটা দেখেন তাহলে আমার উইকেট সবার কাছে একটা কনসার্নসের জায়গা হয়ে গেছে যে উইকেটটা আসলে নট টি-20 সুলভ উইকেট এবং এখানে ব্যাটসম্যানদের জন্য রান করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আপনি আমাদের ম্যাচটাও দেখেছেন, আমরা যখন খেলেছি এবং আমরা দেখেছি যে ব্যাটাররা কিভাবে স্ট্রাগল করেছে। এক্স্যাক্টলি। এবং আমিরের ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এই উইকেটে পেসারদের একটা আলাদা বাড়তি সুবিধা আছে এবং পেসাররা এখান থেকে বাড়তি সুবিধা পাবে, কিন্তু হোয়াট হি ডিড ইন ইউএসএ ম্যাচ, এক ওভারে 18 রান দিয়েছে সুপার ওভারে, আমরা দেখলাম তাকে, কিন্তু লাস্ট ম্যাচটা চমৎকারভাবে ব্যাক করেছে এবং ইন্ডিয়ার সাথে তিনি চমৎকারই বল করেছিলেন। গুড শেপ, অনেকদিন পরে ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্যাক করেছে। আপনার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের ভিতরে অনেক পার্থক্য, তার প্রমাণ কিন্তু আমরা অহরহ পাচ্ছি আপনার। তো সেই জায়গাটার থেকে এসে দলের সাথে অ্যাডাপ্ট হয়ে যাওয়া এবং কানাডার এগেনস্টে দুর্দান্ত পারফর্ম করা দলকে জিতিয়েছে, আই থিঙ্ক তার দৃষ্টিকোণ থেকে দেখলে তো অবশ্যই হ্যাপি। এবং টুর্নামেন্টে পাকিস্তানের এখনো একটা আশা যেভাবেই হোক বাঁচিয়ে তো রেখেছে, সেটা আমিরের কল্যাণে এবং আই থিঙ্ক আমির দিন শেষ হতে প্রাউড ফিল করতে পারে যে অনেক দিন পরে টিমে ব্যাক করলাম এবং দলের জয়ে আমি অবদান রাখতে পেরেছি। এক্স্যাক্টলি। সেই ক্ষেত্রে বাবর আজমের কথা আসলে একটু বলতে হয় যে মনে হয় অনেকটা ম্যাচ পরে তিনি আসলে সবচেয়ে বেশি রান করেছে। একটা বিষয় একটু শুনি যে অস্ট্রেলিয়া এবং নামিবিয়ার ম্যাচটা আসলে হয়ে গেছে, এখানে আসলে ধরেই নিতে হয় যে অস্ট্রেলিয়া জিতবে এবং তারা 9 উইকেটে জিতেছে। এই জায়গাটা থেকে যদি অস্ট্রেলিয়া এবং আমরা যদি একটু নামিবিয়ার কথা বলি যে এই গ্রুপটা থেকে, সেক্ষেত্রে আসলে কে অস্ট্রেলিয়া কি আসলে বের হয়ে আসবে নাকি কি মনে করেন যে কোন টিমটাকে আসলে এগিয়ে রাখবেন? ইন্টারেস্টিং ব্যাটারম্যান ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া, এই দুইটা টিমই এখান থেকে বের হওয়ার কথা। বাট ইংল্যান্ড কিন্তু অলরেডি 1 পয়েন্ট হারিয়ে ফেলেছে, আরেকটা ম্যাচ তো হারতে হারতে আমরা যেটা দেখলাম যে একটা ম্যাচ খুব আপনার তো অস্ট্রেলিয়ার সাথে হেরেই গেছে, সো তার জন্য ভেরি ডিফিকাল্ট। এখন দেখা যাচ্ছে নামিবিয়া নট এ ব্যাড টিম, কিন্তু অস্ট্রেলিয়া আপনার একটা ডিফারেন্ট কাইন্ড অফ টিম এবং আমরা জানি যে এই টিমের প্লেয়ারগুলো তারা জানে তাদের রোলটা কি এবং সেটা কিভাবে ডেলিভার করতে হবে এবং সেটাও তারা জানে। আপনি যদি দেখেন যে এই ওয়ার্ল্ড কাপে আসার আগে আপনি যদি টিমের প্যাটার্ন দেখেন যে প্যাট কামিংস কী ধরনের একটা সিজন কাটিয়েছে, যে মার্ক স্টোনাইজ কীভাবে কাটিয়েছে, যে একমাত্র জায়গা ছিল যে ডেভিড ওয়ার্নার ইজ নট গুড ফর্ম। এবং যখন খেলাটা শুরু হলো এবং দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়ার কেউ না কেউ এই স্ট্যান্ডটা আপনার চমৎকারভাবে নিচ্ছে এবং দে আর প্রফেশনাল সাইড, দে ওয়ার্ক লাইক প্রফেশনাল, প্লে লাইক প্রফেশনাল এবং অ্যাট দিস মোমেন্ট আপনি যেটা বলেছেন ছোটো টিমের এগেনস্টে তারা সবসময় একটা অজয় টিম এবং সেই জায়গাটাতে তার ক্যারেক্টারটা তারা ঠিক সেইভাবেই শো করছে। এক্স্যাক্টলি। যদি আমরা একটু বি গ্রুপের কথাই আসলে আলোচনা করছি এবং সেই বি গ্রুপে এখন পর্যন্ত অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড এবং নামিবিয়া 3টা করে ম্যাচ খেলেছে। ভেরি আনফরচুনেট বলবো যে অস্ট্রেলিয়া 6 পয়েন্ট, স্কটল্যান্ড 5 পয়েন্ট এবং এরপরে নামিবিয়া আসলে 2 পয়েন্ট নিয়ে আছে এবং 4 নম্বরে আমরা দেখছি যে ইংল্যান্ড। ফলে এটা আমার কাছে মনে হয় যে এই যে ছোট দল, মানে বড় দলের সাথে ছোট দলের খেলা, সেখান থেকে সবাই বোধহয় এই টি-20তে নিজেদের যে আধিপত্য সেটাই বোধহয় বিস্তার করছে। না আসলে এই যত শর্টার ফরম্যাট হবে বিগ টিমের জন্য প্রেসারটা তত বেশি, ছোট টিমের জন্য অপরচুনিটিটা বাড়তে থাকে। কারণ ছোট টিমের যেটা হয় একটা লম্বা সময় যদি আপনি ভালো কাজ করতে যান আপনার সক্ষমতার জায়গাগুলোতে প্রতিনিয়ত পরীক্ষা দিতে হবে। বাট শর্ট অ্যান্ড শার্প আসলেন আমার হুটহাট হয়ে গেল, ছোট টিমের জন্য ইজ ভেরি মানে এটা তাদের জন্য অ্যাডজাস্টেবল। বাট বড় টিমের জন্য এসব ক্ষেত্রে অনেক সময় হয় তাদের বিগ প্লেয়ার সামটাইম টেক টাইম। যদি আপনি বিরাটের দিকে তাকান, আমরা এখনো ওয়ার্ল্ড কাপে কিন্তু 2টা ম্যাচে তাকে ঠিক ওইভাবে চলে উঠতে দেখিনি। এক্স্যাক্টলি, যে একটাতে এক করেছে একটাতে সামটাইম আপনার বিগ প্লেয়াররা বড় ম্যাচের জন্য মানে আপনার যেটা আমরা সবসময় দেখি যে ম্যাচে রেডি হতে হতে আসেন, তো সেই জায়গাটায় আপনার অপরচুনিটি আছে ছোট টিমগুলোর এবং দে শোয়িং দেয়ার ক্যারেক্টার। আমার মনে হয় যে প্রত্যেকটা সহযোগী দেশ যারা এবার এই ওয়ার্ল্ড কাপে খেলছেন উইকেটটা তাদের জন্য একটা
বাড়তি আশীর্বাদ হিসাবে এসেছে এবং বড় টিমগুলো সাধারণত অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি ট্র্যাকে খেলে খেলে অভ্যস্ত এবং আপনি যদি এই ওয়ার্ল্ড কাপ আর আইপিএল কে পাশাপাশি রাখেন তাহলে দুটো বিপরীতমুখী চিত্র আমরা দেখতে পাচ্ছি। পুরো ওয়ার্ল্ড কাপটা লো স্কোরিং ম্যাচ হিসাবে যাচ্ছে এবং সেখানে দাপট দেখাচ্ছে বলাররা। পক্ষান্তরে আপনি যদি দেখেন যে আইপিএলে আমরা দেখেছি বলাররা বল ফেলতে পারতেছে না, কত কার্টুনও হয়েছে যে বলাররা আন্দোলন করছে যে অ্যাটলিস্ট ইম্প্যাক্ট প্লেয়ারের জায়গাটাতে কিছু একটা করাটা হোক। তো ইজ এ ডিফারেন্ট সিনারিও এবং ডিফারেন্ট অ্যাটমসফিয়ার এবং আইসিসি আমার থিঙ্ক যে জিনিসটা তারা ইউএসএতে ফ্লারিশ করতে চেয়েছিল, ইউএসএ যতদিন ভালো খেলতেছে আশা করা যায় কিছুটা ফ্লারিশ হতে পারে, বাট সাবকন্টিনেন্ট দর্শকরা কিন্তু কিছুটা হতাশ এই লো স্কোরিং ম্যাচ দেখে। বাট ম্যাচগুলো কিন্তু লো স্কোরিং হলে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে এবং লাস্ট আবার না যাওয়া পর্যন্ত আসলে ম্যাচের রেজাল্ট ম্যাক্সিমাম ম্যাচে হচ্ছে না। তো সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে আপনি টেলিভিশন সেট বন্ধ করে হঠাৎ করে চলে যেতে পারবেন না হাতে, যতই লো স্কোরিং ম্যাচ হোক। তো সেই জায়গাটা আমার মনে হয় ওয়ার্ল্ড কাপ স্টিল তারা আনসার্টেনিটি ধরে রেখেছে এবং ক্লাইম্যাক্স তো অলওয়েজ অন। এক্স্যাক্টলি, এবং আমার মনে হয় যে আজকে ইন্ডিয়া এবং ইউএস এর ম্যাচও আমরা আসলে সেই ক্লাইম্যাক্সটা আসলে দেখব এবং আজকে যেহেতু 8:30টায় ম্যাচটা হবে সেই একই স্টেডিয়ামে যেটাতে আসলে ইন্ডিয়া বারবার ওয়ার্ম আপ ম্যাচ খেলেছে বাংলাদেশের সাথে এবং আরো দুটি ম্যাচ তারা সেখানেই খেলেছে নাসা ক্রিকেট কাউন্টি স্টেডিয়াম। ফলে এই উইকেটটা একেবারে সবার এখন চেনা যে এই উইকেটে আসলে জসপ্রীত বুমরা তার কনসিস্টেন্সি পারফরমেন্সটা আসলে দেখিয়ে যাচ্ছে। আজকে যদি বলি যে মোনাক পাটেল ইউএসএ ক্যাপ্টেন, তিনি আসলে চেষ্টা করছেন এবং আরেকটা অ্যারন জনসের কথা আপনি আসলে বলছিলেন টপ অর্ডার ব্যাটার, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইঞ্জিনিয়ারের কথা আসলে বলতেই পারি সৌরভ। তিনি আসলে গত ম্যাচে যেভাবে পুরো আমার মনে হয় যে ইউএসএ তে সবাইকে আসলে কাঁপিয়ে দিয়েছে এবং আন্ডার-19 এর কথা বলছিলেন, তিনি সেখানে খেলে এসেছেন, একটা সময় তিনি খেলেছেন। এই যে ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়া পতাকা তো একটাই আসলে, হয়তো তারা ইউএসএ গিয়ে এখন গ্রিন কার্ড পেয়েছে, আজকে পুরো স্টেডিয়ামে আসলে কোন পতাকার রং থাকবে? আমার মনে হয় আজকে যদি মনে করেন কত 30,000-40,000 দর্শকও হয় তাহলে হয়তো 10-12 জন ইউএসএ হতে পারে, বাকি সবই ইন্ডিয়ান হওয়ার কথা। এবং যে বিপুল পরিমাণ ক্রেজ নিয়ে তারা মুভ করে এবং ব্লু আর্মি আমরা যেটা জানি যে ইন্ডিয়ার একটা বিগ সাপোর্ট রয়েছে এবং ওয়ার্ল্ড কাপটা তারা অনেকদিন পায় না। আপনি বলেন টিবিসি বলেন, মাঠের বাইরে বলেন এবং মাঠে বলেন, সব জায়গায় ইন্ডিয়াদের একটা আলাদা আধিপত্য আছে। বাট ইউএসএ টিমটা যদি আপনি দেখেন, আমি মনে করি একেবারে আপনি ফেলে দিতে পারবেন না ওয়ে দে পারফর্মিং অ্যাট দিস মোমেন্ট, বিকজ টিমটা দারুণ ছন্দে আছে। আপনি মোনাক প্যাটেলের কথা বললেন, ক্যাপ্টেন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে, ক্যাপ্টেন্সি করছেন, উইকেট কিপিং করছেন, পারফর্মিং করছেন, তার জন্য টিম চালানোটা অনেক ইজি। এবং সাডেনলি অ্যারন জোন্স ব্যাক ইন ফর্ম, দ্যাটস মিনস অ্যারন জোন্স আমরা তাকে হ্যান্ডেল করেছি, মানে সরি হ্যান্ডেল বলতে আমাদের রংপুর রাইডার্সে খেলেছে, আই ওয়াজ এ কোচ দেয়ার, সো ক্রিকেটটা নিয়ে তারা জানে। এবং জোন্স যেভাবে নিজেকে আত্মপ্রকাশ করেছে, আই থিঙ্ক এটা আমেরিকান ক্রিকেটের প্রসারের জন্য একটা বিশাল বড় মাইক পড়বে। নাও হি ইজ বিকাম ভেরি সুপারস্টার ইন আমেরিকা। আপনার লাস্ট 2টা ম্যাচ এককভাবে জিতিয়েছে এবং যেটা বললেন যে ইঞ্জিনিয়ার তার ইঞ্জিনিয়ারিং কাজটা করেছে, ম্যাচটা সুপার ওভারে দারুণভাবে নিয়ন্ত্রণ করেছে। আরো কিছু প্লেয়ার আছে যারা আমরা জানি, লাইক কোরি অ্যান্ডারসন এন্ড আলী পেস বোলার আপনার। সো ইন্ডিয়া, পাকিস্তান, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকান সব জায়গা থেকে তারা যাদেরকে পিক করেছে অ্যাট দিস মোমেন্ট তারা ডেলিভার করছে অন দ্য ফিল্ড, মাঠে, এবং এই পরিবেশটা তাদের জন্য সবচেয়ে ভালো চেনা। এবং যেটা আপনি বললেন যে ইন্ডিয়া যে ধরনের মেন্টালিটি নিয়ে চলে, আপনি যদি দেখেন পাকিস্তানের সাথে যদি খেলাটা আপনি ফলো দেখে থাকেন তাহলে আপনি দেখবেন কি চমৎকারভাবে না পেসাররা তাদেরকে টিমে ব্যাক করিয়েছে। এই রান যে পাকিস্তান চেস করতে পারবে না এটা কেউ বিলিভ করেনি, বাট ওয়ে দ্য বুমরা ইজ বোলিং, সিরাজ ইজ বোলিং, হার্দিক আমরা আইপিএল এ দেখেছি পুরো এলোমেলো, নাও ইজ ভেরি গুড অ্যান্ড গুড শেপ। বোলিং এ দেখে আমার নিজের কাছে ভালো লাগছে যে হি নোজ দ্য সিচুয়েশন এবং জানে যে এখানে কোন লেনটাকে পিক করা দরকার। পুরো ডিপার্টমেন্টটা, আই থিঙ্ক বোলিং ডিপার্টমেন্টটা তাদেরকে ক্যারেক্টারটা শো করেছে। এখন শুধু ব্যাটিং ডিপার্টমেন্ট জ্বলে ওঠার পালা। ইন্ডিয়ার যদি এই দুইটা একসাথে জ্বলে তাহলে কোনো টিমই হয়তো তাদের সামনে দাঁড়ানোর মতো করে, বিকজ আইপিএল ফর্ম বলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফর্ম, ইন্টারন্যাশনালি দে আর অন গুড শেপ। সেই জায়গাটা ইউএসএ আমার মনে হয় তাদের মনে ভীতি জাগানোর জন্য যথেষ্ট, যদি আজকের ম্যাচটাতেও ঠিক উইকেটের ক্যারেক্টারটা একটু তাদের ইন্ডিয়ানদেরকে বিপদে ফেলতে পারে। আজকের আমার মনে হয় যে যেই উইকেটে আসলে খেলা হচ্ছে এই উইকেট তো আসলে পরিবর্তনের কোনো সুযোগ আসলে নেই, ফলে একই উইকেট। এবং একটা বিষয় একটু শুনতে চাই যে বড় যখন আমরা ক্রিকেটার দেখি তাদের কাছ থেকে বড় বড় স্কোর আমরা আশা করি, বিরাট আসলে একেবারে ওপেন করছে রোহিতের সাথে, সেটা কি কোনো এক ধরনের কারণ যে আইপিএল এ এত ভালো পারফরমেন্স করে এসে এই স্লো উইকেটে আসলে বিরাট আসলে খেলতে পারছে না, এই ধরনের কমফোর্ট কি আসলে তৈরি হয়?
আপনি তো এখন কোচ হিসেবে আছেন, কি মনে হয়? ড্রপ পিস উইকেটে যেটা হচ্ছে আপনি যদি দেখেন যে এখানে প্রথম দিকে যখন খেলা হয়েছে উইকেটের উপরে গ্রাসের পরিমাণটা বেশি ছিল, যার কারণে এক্সট্রা একটা বাউন্স আছে এবং এটাকে আপনাকে অ্যাডজাস্টেবল করতে গেলে লেন্থের জায়গাটা নিয়ে কিছুটা শঙ্কিত হতে হয় এবং সামটাইম এটা ডাবল পেসের মতো আচরণ করছে, কোনো একটা হুট করে লাভ দিচ্ছে, কোনোটা একটু নিচে হচ্ছে। বাংলাদেশের সাথে খেলার সময় আপনি দেখতে পেরেছেন এটা ব্যাটারদের জন্য কষ্ট ডিসিশন মেকিংয়ের জায়গাতে, যে আমি কি এইখান থেকে বলটা ব্যাকফুটে খেলবো না অন দ্য ফ্রন্ট ফুটে খেলবো, সেই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ব্যাটাররা আপনার কিছুটা কষ্ট হচ্ছে। বাট এই জায়গাটা আপনার একটু পেস, এক্সট্রা পেস যদি আপনার থাকে তাহলে অ্যাজ এ বলার আপনি ভালো সুবিধা আদায় করতে পারবেন। আমরা দেখছি বুমরা, আমরা দেখছি সিরাজ, আমরা আমিরকে দেখেছি, নাসিম শাহকে দেখেছি, আপনার হারিস রফকে দেখেছি। বাংলাদেশের কথাও বলি, আমরা সাকিবকে দেখেছি, আমরা তাসকিনকে দেখেছি, যে তারা আসলে যেই দুর্দান্ত আসলে বল করেছে সেটা তো আসলে সাউথ আফ্রিকা বিপক্ষে, সেটা আসলে বলতেই হয় যে পেসাররা আসলে বাড়তি সুবিধাটা আসলে পাচ্ছে। একটা জিনিস কি আসলে এরকম মনে হয় আপনার কাছে যে যেখানে আমরা ঋষভ পান্থকে দেখেছি যে একটা ইনজুরি থেকে ফিরে এসে তিনি আইপিএল খেলেছেন এবং এসেছেন টি-20 বিশ্বকাপে, তিনি খেলছেন, কিন্তু সেখানে কি আমরা সূর্যা কুমার যাদবকে আসলে এক্সপেক্ট করছিলাম কিনা? না দেখেন, ইন্ডিয়া ওয়েল প্ল্যানেড করে এসেছে এই ওয়ার্ল্ড কাপে খেলার আগে এবং তারা জাসওয়ালকে রেখেছে। জাসওয়াল আপনি দেখেছেন যে কি পরিমাণ ফর্মে ছিলেন, মানে ইন্টেন্টটা নিয়ে তিনি খেলেন। বাট বিরাট এবং রোহিতের ক্যামিওটা তারা চেয়েছে, এই তিনের জন্য তারা ঋষভ পান্থকে তারা ট্রাই করতে চায় এবং আইপিএল চলাকালীনই আপনার মনে হয় এই মেসেজটা ঋষভ পান্থের কাছে ছিল এবং আপনি যদি দেখেছেন সে কিন্তু নর্মাল আইপিএল আগে যখন অনেক নিচে ব্যাট করেছে, দিস ইয়ার পরে সে উপরে ব্যাট করেছে বিকজ অফ টিম ম্যানেজমেন্টের থেকে একটা মেসেজ তার কাছে গেছে যে তিনাকে এবার নাম্বার 3-তে খেলানো হবে। 3-তে খেলালে যে জিনিসটা হচ্ছে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপে আপনি যদি দেখেন রাইটি লেফটির একটা যে কম্বিনেশন দাঁড়ানোর কথা, সেই জায়গাটা চমৎকারভাবে ফিল আপ হয়ে যায়। আদার দেন যদি আমরা জাসওয়ালকে ব্যাক করাই তাহলে আবার আপনার ব্যাটিং লাইনটা যে পরের দিকে আপনি একদম ওপেন হয়ে যাচ্ছে, অল লেফটি প্লেয়ার। তো সেই জায়গাটা আমার মনে হয় যে ঋষভ পান্থ ডুইং ভেরি ওয়েল। সূর্যা কুমার যাদব আপনি যদি 4-এ আসে তাহলে আপনার ব্যালেন্সটা চমৎকারভাবে হয়ে যায় ব্যাটিং। ইন্ডিয়া টিম নিয়ে আসলে আরো একটু কথা বলতে চাই যে আজকে আসলে আমরা যদি আরো প্লেয়ার আসলে চেঞ্জের কোনো অপশন আছে কিনা ইউএস এর বিপক্ষে সেটি শুনবো ছোট্ট একটা বিরতি নেবার পর। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন। যেই প্রশ্নটি আসলে করতে চাচ্ছি সেটা হলো যে আজকের এই টিমে আসলে কোনো ধরনের চেঞ্জ আসলে আছে কিনা, হবে কিনা, সেটি আসলে আপনি মনে করেন কিনা, এবং পাশাপাশি আমরা যদি একটু সঞ্জু স্যামসনের কথা যদি বলি যে তাকে আমরা দেখেছি এই বিশ্বকাপে তিনি চান্স পেয়েছেন এবং সেটা কেএল রাহুলের বদলে, ফলে এই জায়গাটাতে তাকে আমরা যেহেতু আইপিএল এ ওপেন করতে দেখেছি এবং পরে আসলে দেখেছি যে সে ওয়ান ডাউনে খেলছে, আজকে কি তার কোনো সুযোগ আছে? কারণ তার পারফরমেন্স দেখেই সুযোগটা পেয়েছে এই দলে। আমার কাছে মনে হয় যে সুযোগ খুব কম। উইনিং মোমেন্টটা আমার মনে হয় না ইন্ডিয়ান ম্যানেজমেন্ট আপনার ভাঙবে, বাট আমার মনে হয় এটা এবার ইন্ডিয়ান টিমটা
দারুণভাবে ফোকাস করে আছে ট্রফিটার দিকে এবং রাহুল দ্রাবিড়ের এটা শেষ ওয়ার্ল্ড কাপ। তো তিনি আমার মনে হয় না খুব বেশি রদবদলের ভিতর দিয়ে যাবেন, বিকজ একটা ওয়েল সেট আপ টিম তার দরকার এই টুর্নামেন্টে যাবেন। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে সেখানে বিরাট যদি সাকসেস না হয় তারপরেও তাকে বিরাটের উপর আস্থা রাখতে হবে, রোহিতের উপর আস্থা রাখতে হবে। আপনি যদি দেখেন সঞ্জু খেলতে গেলে আপনার এই 3 এবং 4 এখান থেকে কাউকে অফ করতে হবে, হয় সূর্য কুমার যাদব, নয় আপনার টপ অর্ডার কাউকে বসতে হবে, সেটা বিরাট কোহলি হোক, রোহিত তো ক্যাপ্টেন, বসার কোনো সুযোগ নেই। তো সেই জায়গাটা আমার মনে হয় যে সাজমের জন্য স্টাফ কল টিমে আপনার কোন জায়গাটাতে তাকে আসলে জায়গাটা দেওয়া যাবে, বিকজ 1, 2, 3, 4 পরে বাকি যে জায়গাটা দুবে, হার্দিক পান্ডিয়া, জাদেজা, এরা আপনার জায়গাটাকে অলরেডি নিজেদের করে নিয়েছে এই প্লেসগুলোটা। তো আমার মনে হয় না সূর্য কুমার যাদবের যদি এখন পর্যন্ত আপনার ওই ব্যাটফর্মটা শো আপ হয় না, যে তিনি খেলার ধরন বলছে তিনি ছন্দে নেই, বাট তিনি ছাড়া আমার কাছে মনে হয় না যে এই স্লটটা আসলে চেঞ্জ করার কোনো স্কোপ আছে। আজকে যদি ইউএস এর কাছে ইন্ডিয়া হেরে যায় তাহলে কি খুব বেশি অবাক হবেন? হার জিত আপনার খেলার একটা অংশ, এবং দেখতে হবে যে সেই হারাটা আমরা কিভাবে হারছি। যদি আপনি বলেন যে ইন্ডিয়া আউটপ্লেড হয়ে যায় তাহলে তো বলতেই হবে যে আপনার ইউএসএস এই ওয়ার্ল্ড কাপটা দারুণভাবে খেলছে, বাট ক্রিকেট অলওয়েজ আনসার্টেন গেম, এখানে আপনাকে অলওয়েজ কথা বলার সুযোগ থাকবে। বাট ইন্ডিয়া যে মোমেন্ট বা ইন্টেন্টটা নিয়ে খেলে, যে ইম্প্যাক্টটা ওরা ক্রিকেটের ইস্যাতে রেখেছে, ওখানে আসলে ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় যে তাদের ইউএসএ এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট না খেললে আমার মনে হয় না ইন্ডিয়াকে তারা বিট করতে পারবে। এক্স্যাক্টলি। একটু যদি কালকে বাংলাদেশের খেলাও আছে, যদি একটু বাংলাদেশের খেলার সম্পর্কে বলি, যে এই স্লো উইকেটে বাংলাদেশ খেলে চলে গেছে আসলে ওয়েস্ট ইন্ডিজে, সেই উইকেটটা আসলে আপনার কাছে কি মনে হয় যে একই রকমই কি আসলে পারফরমেন্স থাকবে, যে স্লো নির্ভর উইকেট আসলে সেটা বাংলাদেশ ফেস করবে? এবং একই সাথে আমরা যদি একটু চেঞ্জিং এর কথাও আসলে বলি, যে যেই আমরা কম্বিনেশনটা দেখেছি এখন পর্যন্ত, কম্বিনেশনে চেঞ্জ এসেছে, আমরা জাকের আলী অনেককে আসলে দেখেছি, ফলে আবারও কি আগের মতো আগের যে কম্বিনেশন ছিল শ্রীলঙ্কার সাথে সেটিতেই আমরা চলে যাব, নাকি এই কম্বিনেশনই থাকবে? আসলে বাংলাদেশ টিমের কম্বিনেশন নিয়ে আমরা যারা যতই কথা বলি, আমার মনে হয় না কোনটা কোন সময় ঠিক হবে কেউ বলতে পারবে না। আচ্ছা, বিকজ আপনি দেখেন আমাদের চিন্তা ভাবনার কোনোটার ভিতরে শান্ত ছিল না, শান্ত ওপেন করতেছে। সো আমরা টিম ম্যানেজমেন্ট আপনার তামিমকে, আপনার ছোট তামিমকে আপনার ওপেনার হিসেবে নিয়ে গেছে। 1 ম্যাচ পরেই আমরা দেখলাম যে শান্ত আপনার ওপেনিং এ চলে এসেছে, লিটনকে নাম্বার 3-এ খেলেছে। তো আমাদের যারা টিম ম্যানেজমেন্ট আছেন তারা আসলে কখন কাকে কখন কোথায় কি খেলাবেন এটা আগে থেকে বলা খুব ভেরি ডিফিকাল্ট, বিকজ আমরা কোনো প্রসেস মেনটেন করছি না। আমার কাছে মনে হলো যে শান্তকে ওপেন করানো দরকার। লাস্ট 6 মাসে শান্ত টি-20 কোন ফরম্যাটে ওপেন করেছে ম্যানেজমেন্টই ভালো জানে, যে তাকে ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে নিয়ে এসে মনে হচ্ছে যে হ্যাঁ এখানে একটা ওপেনার বাদ দিয়ে একজনকে উপরে তুলে দিলাম, আবার নিচে জাকির আলীকে ঢুকিয়ে দিলাম, আপনার কাজ হয়ে গেল। আচ্ছা, একটা প্রশ্ন, আমরা যদি একটু তৌহিদ হৃদয়ের কথা বলি, আমরা বিপিএল এ দেখেছি তিনি আসলে একেবারে টপ অর্ডারে খেলছে, এখানে দেখছি আরো পরে, বাট হি পারফর্মড ভেরি ওয়েল, সেটা আমরা দেখেছি, এবং অবশ্যই তার কাছে যে আশা তার থেকেও তিনি আসলে ভালো করছেন। কালকের ম্যাচটাতে হৃদয় কি আরেকটু নিচে নামবে? যেটা আমরা একটু সাকিবকে দেখেছি যে আগে পরে সাকিবকে নিয়ে ঘোরানো হচ্ছে, বাট তৌহিদ হৃদয়কে আমরা যদি একটু 3rd ডাউন 1 ডাউন এরকম যদি চিন্তা করি, সেটা কি খুব অবান্তর চিন্তা হবে? না, কারো চিন্তা তো কেউ থামাতে পারবে না। আপনার যে যার যেভাবে ইচ্ছা চিন্তা করুক, ম্যানেজমেন্ট কিভাবে চিন্তা করবে সেটা হলো ইম্পর্টেন্ট ইস্যু। আই থিঙ্ক ওয়ান অফ দ্য প্লেয়ার যার খেলা আপনাকে হয়তো মুগ্ধ করবে অ্যাট দিস মোমেন্ট, যে ইন্টেন্টটা নিয়ে তৌহিদ হৃদয় ব্যাট করছে, আপনার ভাল লাগবে দেখে, না ছেলেটা একটা মাত্র ছেলে আছে যাকে দেখে মনে হচ্ছে কিছু একটা করতে নেমেছে। তো সেই জায়গাটায় তৌহিদ হৃদয় ওয়ে হি ইজ ব্যাটেড, এবং আপনি যদি দেখেন ছক্কা মারছে, রান করছে, লাস্ট ম্যাচটা যদি আউট না দিত তাহলে হয়তো ম্যাচের সিনারিওটা অন্যরকমও হতে পারতো। বাট হি ইজ ওয়ান কাইন্ড অফ প্লেয়ার যার খেলার ভিতরে একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এবং তিনি যখন মারেন অনেক জোরে মারেন। তো তার এই ক্যাপাবিলিটি অলরেডি দেখেন একটার পর একটা, কিন্তু বাংলাদেশের আদার্স প্লেয়াররা যেখানে স্ট্রাগল করছে সেখানে কিন্তু অবলীলায় 6 মারছে। সো আই থিঙ্ক মাহমুদুল্লাহ অ্যান্ড তৌহিদ হৃদয় ছাড়া বাকি অল ব্যাটার আপনার স্ট্রাগল করছে অ্যাট দিস মোমেন্ট, তারা তাদের ফর্ম নিয়ে স্ট্রাগল করছে। লিটন একটা ম্যাচ ভালো খেললো, আরেকটা ম্যাচ খারাপ খেলো, ধারাবাহিকতার একটা দারুণ অভাব আছে আমাদের এই ব্যাটিং ডিপার্টমেন্টে। তো সেই জায়গাটায় আমাদের জন্য একটা বিগ চ্যালেঞ্জ আমার কাছে মনে হয় এই নেদারল্যান্ডের এগেনস্টে, এবং আমাদের ভালো করার
যথেষ্ট সম্ভাবনা আছে যদি আমরা বোলিং ডিপার্টমেন্টটা যেভাবে আপনার নিজেদেরকে বুঝতে শিখেছে, ব্যাটিং ডিপার্টমেন্টটা যদি একটুখানি নিজেদেরকে রিয়েলাইজ করতে পারে যে যে এই ওয়ার্ল্ড কাপে আসলে কোন ওয়েতে যাওয়া উচিত, ম্যাচের সিনারিওগুলো যদি তারা পর্যবেক্ষণ করে, তাহলে প্রত্যেকটা ম্যাচের একটা আলাদা আলাদা আপনার সিনারিও আছে এবং সেই জায়গাটা নেদারল্যান্ডের এগেনস্টে কোন ধরনের প্ল্যান নিয়ে নামবো এবং কোন ধরনের ক্রিকেটটা আমরা আসলে খেলতে চাই সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আদার দেন এই একজনকে মনে হলো ওপেন আজকে কালকে ওয়ান ডাউন পরশু অমুক করে না, বা আপনার মনে হচ্ছে যে তৌহিদকে আরেকটু নিচে নামিয়ে দিই, বাট দিস ইজ নট দ্য ওয়ে ইজ লাইক যে দেখেন বছরের পর বছর লাস্ট 16-17 বছর রোহিত শর্মা কিন্তু ওপেন করে যাচ্ছে, তাকে কিন্তু আপনি দেখবেন না যে নাম্বার 4-এ এসে 5-এ এসে ব্যাটিং করতেছে, তাহলে তো ওরা তো চাইলেই পারে যে কাউকে টপ অর্ডার উঠাই দিয়ে কাউকে করে দিই, বাট এক একটা জায়গার এক একটা ধরনের খেলা আছে এবং সেই জায়গাটার জন্য আসলে প্লেয়ারগুলোকে তৈরি করতে হয় এবং ইন্টারন্যাশনালি আপনি সাকসেস হতে গেলে আপনি মানে প্লেয়ারদের উপর একটু ট্রাস্টটা রাখতে হয়, আর ওই ট্রাস্টিংয়ের জায়গায় বাংলাদেশ ম্যানেজমেন্ট আছে দারুণভাবে আপনার ঘুরিয়ে ফিরিয়ে কাজ করছে, যেটা একটা টিম হিসাবে গড়তে যে অনেকখানি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি, অনেক ধন্যবাদ আজকে যুক্ত হয়েছেন। আমার মনে হয় যে যেই কথাগুলো বললেন, আমার একটু দেখার ইচ্ছে আছে যে কালকে তৌহিদ হৃদয় এবং মাহমুদুল্লাহ কতটা আগে আসলে ব্যাটিং করে, সেটা দেখার অপেক্ষায় আসলে থাকবো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের বিশ্বকাপের মোহনায়। আগামীকাল ঠিক একই সময় ফিরে আসবো, সে পর্যন্ত সবাই ভালো থাকুন।